আসছে? আসসালামু আলাইকুম। দুঃখিত যে একটু আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো ইতিমধ্যে আপনারা কেউ কেউ সংযুক্ত হয়েছেন। আমি 1-2 মিনিট শুধু অপেক্ষা করব। এর মধ্যে আপনারা যারা শুনতে পাচ্ছেন প্লিজ, আমরা আজকে অত্যন্ত জরুরি কিছু ব্যাপারে কথা বলার জরুরি মনে করছি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তারাও তাদের জায়গা থেকে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন এই বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, কিন্তু আমরা আসলে কোথাও কোনো বাইট দেইনি যাতে এই লাগবে। তো আমরা সামগ্রিকভাবে সবার সাথে একসাথে কথাটা বলতে চাই। তো আপনারা যারা কমেন্ট করছেন কেউ একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে দেন যে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা কথাটা। আমার একটু প্লিজ যে কথাটা ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে দেন প্লিজ। কমেন্ট করো, দেখো সব ঠিক আছে কিনা। ওকে, শুনতে পাচ্ছেন। আপনারা কাইন্ডলি একটু যারা শুনছেন যাতে আমাদের এই কথাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছায়, এই জন্য আপনাদের সুযোগ থাকলে আপনারা একটু আমাদের ইনকিলাব মঞ্চের এই ফেসবুক লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এই জন্য যে আপনি যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো অন্যদের কাছেও পৌঁছানো জরুরি বা গুরুত্বপূর্ণ, তাহলে একটু আপনারা কাইন্ডলি আপনাদের বিভিন্ন গ্রুপে অথবা আপনাদের টাইমলাইনে একটু কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দিন, যাতে করে আমরা আমাদের কথাগুলো অন্য সবার কাছে পৌঁছতে পারি। আমরা ভিন্ন ভিন্ন কোনো মিডিয়ায় এই জন্য আজকে কথা বলি নাই, কারণ যে কোনো মিডিয়া অনেক সময় নিজের সুবিধা মতন করে একটা শিরোনাম দিয়ে বসে অথবা বিভিন্ন ইস্যু করে, তখন যেটা আমাদের বক্তব্যটা অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয়। সেই জন্য আমরা মনে করলাম সরাসরি ক্যাজুয়ালি আপনাদেরকে আমরা আমাদের কনসার্নগুলো প্লিজ জানাই। তাহলে আপনারা একটু আপনাদের টাইমলাইনে প্লিজ শেয়ার করে দিন অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। ওকে, আমরা অনেকেই সংযুক্ত হয়েছেন। আশা করি আপনারা যদি আরো শেয়ার করে দেন তাহলে আরো অনেকেই শুনতে পাবেন বা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে আমরা অনেক লম্বা লাইভ করতে চাই না। সম্ভবত এই পেজ থেকে আজকেই প্রথম আপনাদের সাথে আমি লাইভে আসলাম, মানে কথা বলবার জন্য। তো আপনাদের কাছে কয়েকটা ব্যাপার আমরা র্যান্ডমলি বলছি। আপনাদেরকে মনে পড়ে যে এই যে আমরা যখন 10 তারিখ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হলো এবং শাহবাগে আমরা আন্দোলন করলাম, এবং সর্বশেষ যেভাবেই হোক সেটা দল হিসাবে হোক বা কার্যক্রম নিষিদ্ধ হোক, অন্তত প্রাথমিক আমাদের একটা বিজয় হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এখন এই নিষিদ্ধ হওয়ার ব্যাপারে বা না দিয়ে হলেও যেটা হচ্ছে যে অনেক ধরনের আলোচনা আছে, কিন্তু এই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যে দলগতভাবে নিষিদ্ধ করা গেল, পরবর্তীতে আদালতেও আশা করছি আমরা সেই লড়াইটা করতে পারবো, এবং নির্বাচন কমিশনও বলেছে যে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। এর মানে হলো দলগতভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এর মানে যখন আপনি খেয়াল করেন যে নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আদালতেও প্রস্তুতি নিচ্ছে মামলার জন্য, এরকম বিভিন্ন ইস্যুস যখন সামনে আসলো এবং আমরা যখন ছাত্র জনতা তৈরি হচ্ছি যে জুলাইয়ের ঘোষণাপত্র, দেখুন এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশের আগামী 50 বছরের জন্য বা আগামী 100 বছরের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র। দেখুন, জুলাইয়ের ঘোষণাপত্র যদি না হয় এবং সেটার যদি একটি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে মর্যাদা দেওয়া না হয়, তাহলে এই জুলাইয়ে যে ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ এখন পর্যন্ত ডকুমেন্টেড আছে, এরা প্রত্যেকে কিন্তু রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। এবং এই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের পরিবার, আপনাদের মনে পড়ে কিনা, মানে জাস্ট মনে করিয়ে দেয়া যে আজও আমার খুব মনে পড়ছে যে সিপাহী বিপ্লবে, যেই সিপাহী বিপ্লব বা সিপাহী বিদ্রোহ বলি বা মহাজাগরণ বলি 1857 সালে হয়েছিল, আমাদের পুরো উপমহাদেশ আমরা যখন পুরো ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে জিতে যাচ্ছিলাম, সেই সিপাহী বিপ্লব যদি সফল হয়ে যেত তাহলে আজকে সিপাহী বিপ্লবের গল্প হতো আর একটা ফরাসি বিপ্লবের মতো, আর একটা রুশ বিপ্লবের মতো। কিন্তু আমাদের সিপাহী বিপ্লব ঠিক শেষ মুহূর্তে কিছু মানুষের প্রতারণার কারণে আমরা হেরে গেছি, সিপাহী বিপ্লব আমাদের থাকে নাই। কিন্তু আপনারা জানেন কিনা যে সেই সিপাহী বিপ্লবে আমরা হেরে যাওয়ার পরে কি হয়েছিল? শুধু বাংলাদেশের কথা বলি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আগের যেটা নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, এখন যেটার নাম বাহাদুর শাহ পার্ক, আপনারা সেখানে এখনো গেলে দেখবেন সেইখানের স্তম্ভে অনেক শহীদদের নাম লেখা আছে। এই শহীদ কারা? 1857 সালে এই আমাদের উপমহাদেশকে, আমাদের জমিনকে আগ্রাসনের হাত থেকে, কলোনাইজারদের হাত থেকে, দস্যুদের হাত থেকে যারা মুক্ত করতে সিপাহীরা যে বিপ্লব করেছিল, যে মহাজাগরণ তৈরি করেছিল, সেই সিপাহী বিপ্লব সর্বশেষ যখন ব্যর্থ হয়ে যায়, হিন্দু মুসলিম নির্বিশেষে যত সিপাহী এই বিপ্লবে, এই অভ্যুত্থানে, এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধরে ধরে প্রকাশ্য দিবালোকে গাছে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, এর গাছের ডালে ডালে আমাদের সেই সিপাহীদেরকে ধরে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, নির্মমভাবে ফাঁসি দিয়ে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ তারা মানুষকে শিক্ষা দিতে চেয়েছে ভবিষ্যতে যদি ব্রিটিশদের বিরুদ্ধে কেউ আর বিদ্রোহ করে তাহলে তাদের পরিণতি এরকম হবে। তাদের লাশটা পর্যন্ত গাছ থেকে নামাতে দেওয়া হয় নাই। দেখেন, আমরা বাংলাদেশি, বিশেষ করে আমরা বাঙালিরা অত্যন্ত ক্ষণস্থায়ী মেমোরি নিয়ে, স্মৃতি নিয়ে আমরা জন্মাই এবং আমরা ভুলে যাওয়াটাকে শুধু ভালোই বাসি না, আমরা ভুলে যাওয়াটাকে এক ধরনের উদযাপনের মধ্যে নিয়ে এসেছি। এর মানে আমরা ভুলতে চাই, এবং এই যে ভুলে যাওয়াটা আমাদের একটা জাতীয় অসুখ, এটা আমরা কখনো মনে করি না। খেয়াল করেন, তো এই সিপাহী বিপ্লব আমাদের হলো না বলে তারপরে আমাদের এমন কোনো জুলুম নাই যে জুলুম আমাদের এই পুরো বাঙালি জনগোষ্ঠীর উপরে, এই উপমহাদেশের মানুষের উপরে নামে নাই। এরপরে আমরা চূড়ান্তভাবে সেই 47-এ আজাদি হলো, সেই আজাদিতে আমাদের রাষ্ট্র বানাতে পারি নাই, আমাদের 71 হলো, সেই 71 ছিনিয়ে নেওয়া হলো, সর্বশেষ আমরা একটা 24 করলাম। কিন্তু অত্যন্ত আফসোস, অত্যন্ত পরিতাপের ব্যাপার, যেরকম 71ও একটি গোষ্ঠী তারা ছিনিয়ে নিয়েছিল, আমাদের 24কেও এরকম একটি গোষ্ঠী, কতিপয় ব্যক্তি তারা এটাকে ছিনিয়ে নিয়ে কুক্ষিগত করে নিজেদের সম্পত্তি হিসেবে তৈরি করতে চেয়েছিল। এই যে আজকে ধরেন বিএনপি আন্দোলন করছে বিভিন্ন ইস্যুতে, তারা মাঠে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, তারা নির্বাচন চাচ্ছে, অমুক অমুক কথা বলছে। আমরা কি এই সকল কিছু এভাবে না দেখে এর মূল কথাটা কি? আমরা জুলাইয়ের ঐক্য নষ্ট করেছি। মানে বিএনপির 100টা সমস্যা আছে সেটা আমরা বলছি, কিন্তু আজকে যে বিএনপি রাস্তায় নামার সুযোগ পেল, আজকে তারা যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, এই সকল কিছুর জন্য কারা দায়ী? আমি আজকে কারো ব্যক্তির নাম বলবো না, কারণ আবার কোনো ব্যক্তির নাম বললে জুলাইয়ের যে ন্যূনতম আশার আলো জেগে আছে, যে ন্যূনতম শক্তি এখনো জেগে আছে, সেটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা কাউকে একক ব্লেম দিচ্ছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জুলাই কিন্তু আমরা আমাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম, কেন তুমি একক মাস্টার মাইন্ড হতে গেলা ভাই? যদি তুমি বিরাট কন্ট্রিবিউশনও থাকতো তাহলে তুমি সেই 18 কোটি মানুষকে মাস্টার মাইন্ড বানাই ফেলতা। গতকালকে আমরা ইন্টারভিউতে বলেছি একটা প্রোগ্রাম, একটা রিসার্চ ওয়ার্কে, যে এই জুলাইয়ের শেষের সপ্তাহ কে কোত্থেকে কিভাবে অপারেট করেছে আন্দোলন, কে কোত্থেকে রান করেছে, এই আন্দোলনের প্রধান যারা 10 জন মুখ তারাও বলতে পারবে না। এটা হলো অন্ধের হাতি দেখার মতন। অন্ধর হাতি যখন, যে অন্ধ পা ধরে বলছে হাতিটা হচ্ছে একটা খাম্বার মতন, পেটে হাত দিয়ে বলছে হাতিটা হচ্ছে একটা ওয়ালের মতন, কানে হাত দিয়ে বলছে হাতিটা হচ্ছে একটা কুলোর মতন, আসলে হাতি তো সামগ্রিক জিনিস। এই জুলাইটা এক একজন সমন্বয়ক বলি, যে আন্দোলন বলি, কেউ কোথাও, কেউ ভিতরে বন্দী ছিল, কেউ বাইরে বিভিন্ন সেফ হাউজে থেকে আন্দোলন করেছে। এর মানে যে যেখান থেকে যেটুকুন দেখেছে সে মনে করছে এভাবেই জুলাই হয়ে গেছে, কিন্তু আমরা জানি না এইখানে হাজার হাজার এমন মানুষ আছে যে জীবনের সামনে আসে নাই, কিন্তু সে এমন ভূমিকা রেখেছে, এমনভাবে টাকা দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে আমরা তাদেরকে মালিকানা দেই নাই। এইটাকে উচিত ছিল বরং বিএনপি, জামাত ইসলামী, পরিষদ, প্রত্যেকটা রাজনৈতিক দলকে এর স্টেক দিয়ে দেয়া। আমরা কি করলাম? আমরা সেটাকে কুক্ষিগত করে আমরা জুলাইকে একটা দলের বানিয়ে ফেলার চেষ্টা করলাম। তারপরে কি হলো? সেই দল বানানোর পরেও তারপর নিজেদের মধ্যে আমরা সেই বিভিন্ন কোরআন করতে 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 জুলাইয়ের সকল শক্তি আমরা এমনভাবে মিশিয়ে দিলাম মাটির সাথে, যে এখন আজ থেকে 3 মাস আগে, আজ থেকে 4 মাস আগে, 5 মাস আগে জুলাইয়ের যেসব যোদ্ধারা, তাদের ব্যাপারে মানুষের ভীষণ আগ্রহ ছিল, ভীষণ ক্রেজ ছিল, তারা ডাক দিলে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে আসতো।
আজকে তাদের পাশে লোক নাই, আজকে তারা একা হয়ে গেছে। এর একটাই কারণ, আমরা যদি শিক্ষা না নেই, সেটা হলো যে আমরা সবকিছুতে একক মালিকানা দাবি করা, একক কুক্ষিগত করে ফেলা। এই মুক্তিযুদ্ধে যা হয়েছে সেটাই এখন জুলাই নিয়ে হচ্ছে। কিন্তু এখনো যেহেতু জুলাই 1 বছর হয় নাই, জুলাই পার, এখনো যেহেতু অনেক আহত যোদ্ধা বেঁচে আছেন, এখনো বাংলাদেশের শহীদ পরিবারগুলো বেঁচে আছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে আপনাদের বাংলাদেশের তরফে, আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু হিসেবে, শুধু সামান্য অতি ক্ষুদ্র একজন জুলাই যোদ্ধা হিসেবে ইনকিলাব মঞ্চ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, প্লিজ আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাইকে আমরা কোনো দলের কাছে বর্গা দিব না, জুলাইকে আমরা আর কোনো ব্যক্তির কাছে বর্গা দিব না। এই জুলাইয়ের এক এক সময় আমরা এক একটা ট্রেন করেছি, অমুক আমার ইমাম, তমুক আমার ইমাম, পরে দেখলাম ইমাম। ভাই, ইমাম হতে যোগ্যতা লাগে। ইমাম হওয়ার প্রধান যোগ্যতা হলো মুক্তাদিরা তাকে যখন নোক্তা দেয়, পিছন থেকে ভুল করলে লোকমা দেয়, সেই লোকমা ইমামকে শুনতে হয়। অথচ আমরা যাদেরকে ইমাম বলেছিলাম, আমরা যখনই ভালোবেসে তাদেরকে পিছন থেকে লোকমা দিলাম, তারা শত্রু জ্ঞান করলো। জুলাইয়ের যতগুলো শক্তি, সবাইকে ঐক্যবদ্ধ রাখা দরকার। সেই ঐক্যবদ্ধ না রেখে তারা নিজেরা কোরআন করে বিভিন্ন করে সকলকে শত্রু বানাই ফেললো। এবং আজকে আমাদের যে বন্ধু বলি, ভাই বলি, যিনি আজকে আবার পোস্ট দিলেন যে এই বিভাজনমূলক কিসের জন্য সরি, আপনারা দেখেছেন আমাদের উপদেষ্টা মাহফুজুর আলম, তাকে আমি অন্তত এটুকুন ধন্যবাদ জানাই, তার হুঁশ ফিরেছে। দেখেন, আজকে ইনকিলাব মঞ্চ সবার শত্রু হয়ে গেছে। কেন? কারণ আমাদের এই ভাই যখন বলেছিল, সে এমন একটি পোস্ট দিয়েছিল, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এটার মধ্যে জুলাই নিয়ে রাজনৈতিক বিভেদ তৈরি হবে, জুলাই নাই হয়ে যাবে। আপনারা একটা খেয়াল করেন, জুলাই যদি হেরে যায়, বাংলাদেশে জিতে যাবে কারা? জিতে যাবে গণহত্যাকারীরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিতে যাবে। তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে তারা চাপে ফেলে চেষ্টা করছে যাতে রাষ্ট্রের মধ্যে এমন ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি হয় যাতে এই সরকার বলি, এই রাষ্ট্র বলি আর ফাংশন না করে, তখন তারা যেভাবে হোক আবার ব্যাক করবে। তো এই জুলাইকে হেরে যেতে দিচ্ছে কারা? এই জুলাইয়ের ঐক্যবদ্ধ স্পিরিটকে নষ্ট করছে কারা? তো তখন এইটা আমরা যখন বললাম, তখন আমাদেরকে সবাই মিলে আক্রমণ করলো, কেন তার বিরুদ্ধে বলি। অথচ আপনারা দেখেছেন ইনকিলাব মঞ্চ এই শুরু থেকে আজ পর্যন্ত যার যেটাকে ভালো দেশ ও জাতির কল্যাণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কল্যাণে ভালো মনে করেছে, তারা বলেছে যে না, এটাকে ওয়েলকাম করি। একটু পরে যখন দেখেছে যে না, বিএনপির ভালো কাজ আমরা প্রশংসা করেছি, তারা যখন ভুল করেছে আমরা সেটা সমালোচনা করেছি। তো মানে আমরা বিএনপির সমালোচনা শিকার হচ্ছি, জামাতের সমালোচনা শিকার হচ্ছি, এনসিপির সমালোচনা শিকার হচ্ছি, মানে আমরা যেটা, কিন্তু এরপর আমরা দমে যাচ্ছি না। কারণ জানেন, কারণ আমরা জানি যে আমরা যতক্ষণ পর্যন্ত যেটাকে ন্যায্য মনে হয়, ইনসাফের মনে হয়, সঠিক মনে হয়, আমাদের সবটুকুন শক্তি দিয়েও সেটুকুন বলার চেষ্টা করি, তাতে আমাদের উপর আক্রমণ আসে। তো এত ব্যাকগ্রাউন্ড বলা আপনাদের একটাই উদ্দেশ্য, আমরা ইতিমধ্যে জানি জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু হয়েছে। আমি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারতের হেজিমনি আবার কিন্তু শক্তিশালী হচ্ছে, ভারতের আধিপত্যবাদ আবার বাংলাদেশে শক্তিশালী হচ্ছে। কারণ ইভেন আপনারা দেখেন, সেনাবাহিনী নিয়ে একটা গুঞ্জন আছে বাংলাদেশে, এই কোনোটা কতটুকুন সত্য, কতটুকুন মিথ্যা, অথেন্টিসিটি আছে কিনা, এই প্রশ্ন আমরা করতে চাই না, কিন্তু এই আলাপটা যে মার্কেটে আছে এটা তো গুরুত্বপূর্ণ। সুতরাং ইন্ডিয়া বা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বিভিন্নভাবে এখন তারা কি চাচ্ছে, স্পষ্ট হচ্ছে, অনেকেই চাচ্ছে যে খুব দ্রুত, মানে কোনো সংস্কার ছাড়া, কিছু ছাড়া একটা নির্বাচন হয়ে যাক, এবং সেই নির্বাচন সরকার যখন আসবে তাকে ছাই মেখে ধরা ভারতের জন্য সুবিধাজনক হবে, তারপরে তারা আওয়ামী লীগকে এখানে আবার অনুপ্রবেশ ঘটাবে। এর মানে কি আমরা নির্বাচন চাই না? আমাদের স্পষ্ট দাবি আপনাদেরকে জানাই। হঠাৎ করে এমন বিশৃঙ্খলা তৈরি হলো, মেয়র নিয়ে ঝামেলা তৈরি হলো, বাংলাদেশে অচল অবস্থা তৈরি হলো, আজকে একটা ছড়ানো হলো যে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চান। আমি দায়িত্ব নিয়ে বলি, মানে আমি যতটুকু জানি, ডক্টর ইউনূস সাহেব কোনো সময় বলেন না তিনি পদত্যাগ করবেন। তিনি ক্ষুব্ধ, তিনি বিরক্ত, এটা তো হওয়া খুব স্বাভাবিক, আমরা সবাই মিলে যেটা করছি। কিন্তু একটা গ্রুপ, একটা রাজনৈতিক দল বা একটা গ্রুপ তারা বলবার চেষ্টা করছে, মার্কেটে ছড়ানোর চেষ্টা করছে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান, তো এতে কারো না কারো লাভ হবে এই কথাটা বাহিরে ছড়ালে। আমরা যতটুকু জেনেছি না, তিনি পদত্যাগ করতে চান না, রাদার তিনি অত্যন্ত ক্ষুব্ধ, বিরক্ত, এটা তো হওয়াই সত্য। দ্বিতীয়ত আমরা জানি যে বাংলাদেশের সম্ভবত উপদেষ্টাদের মধ্যে 2-1 এমন আছেন, ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করলেই তার জন্য ভালো, মানে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বসে আছেন, এবং সম্ভবত তিনি এখন আর্মির সাথেও একটা ভালো সম্পর্ক রক্ষা করবার চেষ্টা করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ বিএনপির সাথেও চেষ্টা করছেন, এবং সবার সাথে চেষ্টা করে তার পরবর্তী ইচ্ছা তিনি হয়তো প্রধান উপদেষ্টা যদি হতে পারেন। তো আমরা আর কাউকে জুলাই বিক্রি করে
নিজের আখের ঘুচাতে দিব না, ইনশাল্লাহ আখের ঘুচাতে আমরা দিব না। আমরা যার কথা, সে যদি আমার বাবা হয়, আমার মা হয়, আমার ভাই হয়, সেটাও যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যায়, সেটাও যদি আওয়ামী লীগের পক্ষে যায়, ভারতের পক্ষে যায়, আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ। তো আমরা তো দেখছি যে কারা কারা এখন ইভেন আপনাদের কাছে একটা স্পষ্ট কথা জানিয়ে রাখি, এই কথাটা বলা আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কয় মিনিট হয়েছে দেখো, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য আমাদেরকে অনেক সাফার করা লাগতে পারে, তাও কাউরে না কাউ ঝুঁকি নিয়ে বলতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, নাম্বার 1, আপনারা জানেন বাংলাদেশে একটা গুম কমিশন হয়েছে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা মনে রাখেন। বাংলাদেশে একটা গুম কমিশন হয়েছে। স্বাভাবিকভাবে এই জুনের 30 তারিখ পর্যন্ত গুম কমিশনকে সময় দেয়া, তারা তাদের প্রতিবেদনগুলো গুছিয়ে দিবে। কিন্তু তারা কাজ শুরু করতে গিয়ে দেখেছে এত বেশি পরিমাণ ঝামেলা এখানে শুরু হয়েছে, এত বেশি পরিমাণ নতুন মামলা, যেগুলো মাত্র 30 তারিখের মধ্যে তাদের কাজ শেষ করা সম্ভব না। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানতে পেরেছি উপদেষ্টাদের মধ্য থেকে একজন অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা, ইভেন তিনি পর্যন্ত বাংলাদেশের আরো কয়েকটা শক্তিশালী ইনস্টিটিউটের সাথে মিলে গুম কমিশনকে বলবার চেষ্টা করছে যে 30 তারিখের পরে আপনাদের আর কোনো কার্যক্রমের দরকার নাই, আপনারা যা আছে গুছিয়ে দিয়ে দেন। এর কারণ আপনারা জানেন, গুম কমিশন যদি ঠিক মতো ফাংশন করতে পারে, তাদের কাছে যত তথ্য এসেছে, যত মামলা এসেছে, এগুলোকে যদি তারা কি কি এসেছে, ভিকটিম কারা, তাদের জবানবন্দিগুলো, কোনো বিচারেরও দরকার নাই, শুধু এই রিপোর্টটা বাংলাদেশের জনসম্মুখে প্রকাশ করতে পারে, তাহলে বাংলাদেশের আর্মির বহু উপরের অফিসার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কারা কিভাবে সংযুক্ত ছিল, এটা কিন্তু বাংলাদেশে উন্মোচিত হয়ে যাবে। সুতরাং স্বাভাবিকভাবে অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি as well as আওয়ামী লীগ এরা পর্যন্ত কিন্তু চাইবে না গুম কমিশনের রিপোর্টটা প্রকাশিত হোক। এর মধ্যে আমরা জানি একজন উপদেষ্টা পর্যন্ত তাদেরকে বারবার চাপ দিচ্ছেন যে ঠিক আছে, এর চেয়ে বেশি কাজ আপনাদের করার দরকার নাই, আপনারা ক্লোজ করে ফেলেন। আমরা বলি গুম কমিশন স্বাধীনভাবে শেষ পর্যন্ত কাজ করবে এবং করতে দিতে হবে। এটাকে যদি কেউ বাধাগ্রস্ত করে, আমরা যদি হায়াতে নাও থাকি, তবুও আপনারা এই কাজ অবশ্যই সম্পন্ন করবেন। কারণ আগামী 500 বছরও বাংলাদেশ আবার সেই শক্তি পাবে কিনা, কারা বাংলাদেশে এই গুমগুলো করেছে, খুন করেছে, বাংলাদেশের মানুষ কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওদিকে চলে গেছে, তাদের একটা ওপেন করার মতো একটা সুযোগ বাংলাদেশে এসেছে। আগামী 100 বছর আসবে কিনা জানি না, আমরা এই সুযোগ মিস করতে দিব না। নাম্বার 2, আপনারা জানেন পিলখানা কমিশন গঠিত হয়েছে। এটাও আমরা বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারছি। পিলখানা হত্যাকাণ্ডে আপনাদেরকে একটা শুধু এতটুকুন কথা জানাই, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক প্রতিবেদন যে কোনোভাবে হোক সেই পুরো রিপোর্ট প্রকাশ করতে হবে জাতির সম্মুখে। কারণ পিলখানা প্রতিবেদনে আমরা বাহির থেকে যেটুকুন জেনেছি, যারা এখানে সাক্ষ্য দিয়েছেন, যে ইভেন অত্যন্ত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা পর্যন্ত তারা এখানে সাক্ষী দিয়েছেন যে হাসিনা তাদেরকে ওখানে যেতে বলেছে এই কিলিং মিশনে অংশগ্রহণ করবার জন্য। এর মানে হাসিনার বাংলাদেশের আদালতে সর্বোচ্চ বিচার হওয়ার জন্য শুধু পিলখানাই যথেষ্ট। এবং যেহেতু এই পিলখানার সাথে বাংলাদেশের আর্মির তৎকালীন অনেক অফিসাররা জড়িত, যারা এখন অনেকে সার্ভিসে আছেন, তারা যে কোনোভাবে চাচ্ছেন এইটা বন্ধ হয়ে যাক, এইটার পুরোপুরি রিপোর্টটা না আসুক। এর বিচার হবে কি হবে না সেটা পরের কোনো নির্বাচিত সরকার এসে করবে। কিন্তু এই সরকার থাকা অবস্থায় আমাদের দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। প্রথমত, এই সরকার থাকা অবস্থায় অবশ্যই গুম কমিশনের কাজের পরিধি এবং সময় আরো বিস্তৃত করতে হবে এবং তাদের প্রতিবেদন জনসম্মুখে উন্মোচন করতে হবে, কোনো ধরনের কাটছাট না করে। এবং পিলখানা কমিশনের প্রত্যেকটা রিপোর্ট একদম পাবলিকলি ওপেন করতে হবে, কোনো ধরনের রাগঢাক ছাড়া। এই দুটো জাতির আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদেরকে জানিয়ে রাখলাম। নাম্বার 3, করিডোর নিয়ে অনেক ইস্যু হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, সরকার করিডোর দিতে চাচ্ছে, এটা আমাদের লাভের জন্য এরকম বলবার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবে ক্লিয়ার করছে না যে এই করিডোরটা দেওয়ার পর আমরা কিভাবে অ্যাডভান্টেজটা নিব। এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই তাকে বসতে হবে। সুতরাং রাজনৈতিক দলের সাথে ন্যূনতম সমঝোতা ছাড়া করিডোরের মতো ইস্যুতে এই সরকারের এখতিয়ারে নাই। সে পারবে অবশ্যই, যদি সে পারে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার মাধ্যমে। এবং আপনাদেরকে আমরা বলতে চাই, তাহলে নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন, আমাদের কাজ হলো জুলাই বাঁচিয়ে রাখা। স্পষ্ট বলতে চাই, এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে যেগুলো অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল। আপনাকে একটা সংস্কার কমপ্লিট করে নির্বাচনের পথে যেতে হবে। সেই সংস্কারটা হলো, প্রথম সংস্কারটাই হলো বিচার। আপনি থাকা অবস্থায় এই জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে, যাতে আর কোন সরকার এসে বাধাগ্রস্ত করতে না পারে, বন্ধ করতে না পারে। আপনাকে পিলখানার বিচার শুরু করতে হবে, সাপলানিয়া কমিশন শুরু করতে হবে, এইটা আপনি থাকা অবস্থায়। নাম্বার 2, আপনি মৌলিক সংস্কার বলতে কি সংস্কার চান? আমাদের স্পষ্ট কথা হলো, মৌলিক সংস্কার মানে হলো সাংবিধানিক কাঠামোর এই সকল সংস্কার, যেই সংস্কারটা হয়ে গেলে পরে এরপরে নির্বাচিত যেই সরকারই আসুক,
কোনো সরকার এসে কোনোভাবে আওয়ামী লীগকে আর যাতে অনুপ্রবেশ করতে সুযোগ দিতে না পারে, সে যেন ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর বাংলাদেশকে বিক্রি করে দিতে না পারে। এবং এইটাই হলো মৌলিক সংস্কার। চূড়ান্ত মৌলিক সংস্কার হলো কোনো কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো দল যেন আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, আর কোনো ব্যক্তি যেন হাসিনা হয়ে উঠতে না পারে। আপনি শুধু আর কেউ ফ্যাসিস্ট হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। এটুকুন যদি করা যায় তাহলে মৌলিক সংস্কার হয়ে যাবে। এবং এই সকল সংস্কারের প্রধান হলো বিচার। আপনি বিচার শুরু করবেন। দ্বিতীয়ত, আপনি জুলাই ঘোষণাপত্র দিবেন। আপনারা 10 তারিখের মেয়ের 10 তারিখ বলেছেন আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র করবেন। 30 কার্য দিবসের মধ্যে কোরবানির বন্ধ, অন্যান্য বন্ধ ধরে আমরা হিসেব করেছি, তাতে 25শে জুন পরে, তাতে আজ থেকে 20 বা 21 দিন বাকি। আমরা জানি না গত 10 দিনে এই জুলাই প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামাত ইসলামী, অপরাপর অন্যান্য রাজনৈতিক দল বা স্টেক হোল্ডারদের সাথে এই সরকার একবার বসেছে কিনা। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে বুঝতে পারার চেষ্টা করছি যে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে জুলাই ঘোষণাপত্রটা যেন না আসে। এরকম একটা যাতে এমন ক্যাওটিক সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয় যাতে জুলাই ঘোষণাপত্র আর তৈরি না হয় এবং এটা যেন পিছিয়ে যায়। আমাদের প্রথম দাবি অতি সত্বর জুলাই ঘোষণাপত্র এই 21 দিনের মধ্যে আপনাকে জারি করতে হবে, 21 কার্য দিবসের মধ্যে। এর জন্য যা যা করা দরকার, আপনি এখন নারী কমিশন সংস্কার করেছেন, এটা আপনাকে করার কে বলেছে? আপনি এখন কি এই সরকারের আমরা যত হাত ধরে রাখতে চাই, আপনাকে কে বলেছে বাংলাদেশে এলজিবিটি তো ইনবিল্ট, এখানে তো কিছু আছে, কিন্তু সেটাকে আপনি পাবলিকলি সেলিব্রেট করবেন বাংলাদেশের কোনো মানুষের কোনো রাজনৈতিক দলের সমঝোতা ছাড়া অথবা কিছু ছাড়া। এই স্টেক আপনাকে কে দিয়েছে? আপনি 3টে করবেন ভালো কাজ, এই ভালো কাজ দেখিয়ে আপনি আরো করবেন 2টো বাজে কাজ। সুতরাং এইটা তো আপনাকে যে কেউ ইনজেক্ট করুক, এটা তো বাংলাদেশের মানুষ মানবে না। আপনি ভালো কয়েকটা কাজ দেখিয়ে আপনি যদি এখানে এলজিবিটি কে একদম মানে এভাবে ওপেন করে দেওয়ার চেষ্টা করেন, এটা তো গর্হিত কাজ, এটা তো চলবে না। আপনি নারী সংস্কার করেছেন, কমিশন করেছেন, অথচ রাষ্ট্রটা ঠিক মতো দাঁড়িয়ে গেলে এখানে নারীর সংস্কার হবে, এখানে আর্মির সংস্কার হবে, এখানে সব সংস্কার আমাদের লাগবে। কিন্তু আপনি কি দুনিয়ার সব সংস্কার আগামী 6 মাসের মধ্যে করতে পারবেন? আপনি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছেন তাতে তো 5 বছর মনে হচ্ছে আপনি ক্ষমতায় থাকতে চান। অত্যন্ত স্পষ্ট কথা, বিএনপি যে কারণে নির্বাচন দ্রুত চাই, কনসার্নগুলো আমরা জানি এবং বুঝি, এবং এটা ফেলনা না। কিন্তু তাদের মুশকিল হলো তারা আর্টিকুলেট করতে পারছে না, যেভাবে বলা দরকার বলতে পারছে না। দুদুর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, সে বলতেছে তার প্রস্রাবের সাথে ভাইসে যাবে। এদেরকে তো দল থেকে পদত্যাগ করানো উচিত, এদেরকে এখন সব রিটায়ারমেন্টে দিয়ে দেওয়া উচিত। তো আমরা নিজেরাও বুঝি অতি দ্রুত একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে আমাদেরকে যেতে হবে, কিন্তু সেটা কোনোভাবেই মৌলিক সংস্কার না করে নয়। সুতরাং আমাদের দাবি, আপনারা অতি দ্রুত, কত ঝামেলা করবেন আমরা জানি না, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সিনসিয়ার হন। ইনকিলাব মঞ্চ আগামী 3 দিনের মধ্যে আবারও হাজারো হাজারো লিফলেট তৈরি করে যাতে আগামী 25শে জুনের মধ্যে 30 কার্য দিবসের মধ্যে, ঘোষিত 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সরকার করতে বাধ্য হয়, আমরা সেজন্য সারা ঢাকায় আবারও প্রচার জনসংযোগ শুরু করব। ঢাকার প্রত্যেকটা মসজিদে, মন্দিরে, আমরা এলাকায় এলাকায় আমরা আপনাদের কাছে লিফলেট নিয়ে যাব, আপনারাও আমাদের সাথে যুক্ত হন। এবং দ্বিতীয় কথা বলি যে এই জুলাইয়ের ঘোষণাপত্র যদি না হয় তাহলে শহীদ পরিবারগুলোর উপরে আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর পরে হলেও আর একটা কিন্তু গণহত্যা কচুকাটা হবে। যেসব ভাইয়েরা চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে। যত হাজার হাজার লাখ লাখ মানুষ এই আন্দোলনে নেমেছে, যাদের ছবি আছে, ভিডিও আছে, ফুটেজ আছে, আমরা যদি জুলাই ঘোষণাপত্র না করে এটা সাংবিধানিক মর্যাদা দিতে না পারি তাহলে এদেরকে কিন্তু একদিন আইনি কাঠামো এনে এদের সবাইকে চূড়ান্তভাবে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। সুতরাং জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশ বাঁচাতে হলে জুলাইকে বাঁচাতে হবে, আর জুলাইকে বাঁচাতে হলে অতি দ্রুত সকল দলের সমঝোতার মাধ্যমে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। আর এই জুলাই ঘোষণাপত্র যাতে তৈরি না হয়, এই জুলাই ঘোষণাপত্র যদি একটা সাংবিধানিক মর্যাদা না পায়, এই জন্য এখন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা মনে প্রাণে চাচ্ছে যেন কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতা না হয় জুলাই ঐক্যমত্যের ব্যাপারে, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে। কারণ সকল রাজনৈতিক দল যদি সমঝোতার মাধ্যমে একটি জুলাই ঘোষণাপত্র দিতে পারে তাহলে আর কোনো পক্ষে সম্ভব না আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যাক করানোর এবং ইন্ডিয়ার হেজিমনি প্রতিষ্ঠা করবার। সুতরাং আপাতত ভারতীয় আধিপত্যবাদের প্রথম চেষ্টা হলো জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দেয়া। আমরা আপনাদেরকে বলি, কোনো ইমাম নয়, মুয়াজ্জিন নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ এই জুলাইয়ের মাস্টার মাইন্ড। আমরা কেউ কাউকে, যদি আমিও কোনোদিন আপনাদেরকে বলি ইমাম, আপনারা আমাকে জুতো মেরে দিবেন। আমরা সবাই জুলাইয়ের খাদেম, এখানে কেউ ইমাম নাই, এখানে সবাই জুলাইয়ের খাদেম। জুলাইয়ে কে কি করেছে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এখন কে কি করছে। জুলাইয়ে যারা কষ্ট করেছে, আমাদের অত্যন্ত আফসোস। আহারে, যাদেরকে দেখেছে জুলাইয়ে
কত কষ্ট করেছে। সেই ছেলে মেয়েগুলো যখন করাপ্টেড হয়ে যায়, সেই ছেলে মেয়েগুলো যখন দুর্নীতিগ্রস্ত হয়, তাদের ব্যাপারে প্রমাণ সহ কোটি কোটি টাকার দুর্নীতি পাওয়া যায়, তখন আমাদের আফসোসে মরে যেতে ইচ্ছা হয়। দেখি আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা, যেই মেয়েরা এত কষ্ট করেছে, তাদের মধ্যে কেউ কেউ যখন মাত্র এই কয়দিনের মধ্যে জুলাই ভুলে করাপ্টেড হয়ে গেল, আমাদের আফসোস করা ছাড়া কেউ থাকে না। সুতরাং জুলাইয়ের আর কোনো একক ইমাম নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ জুলাইয়ের ইমাম, আমরা সবাই জুলাইয়ের খাদেম। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। আর জুলাইকে বাঁচানোর এখন প্রধান শর্ত হলো আমাদের সবাই মিলে জুলাই ঘোষণাপত্র লাগবে। বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামীর ভাইয়েরা, অপরাপর সকল রাজনৈতিক দলের ভাইয়েরা, আমরা যে যার রাজনীতি করব, এরপরও জুলাই বাঁচাতে হলে কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্র লাগবে। আসুন আমরা জুলাইয়ের রাজনীতি করি এবং সরকারকে সবাই মিলে বলতে বাধ্য করি যে আগামী 25শে জুনের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র দিতেই হবে। এটা কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদ বলি, এখানের বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান বলি, তারা আটকাতে পারবে না এবং আমরা আটকাতে দিব না। ইনশাআল্লাহ আগামী 3 দিনের মধ্যে আমরা নতুন করে সমস্ত প্রস্তুতি নিয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের জন্য রাজপথে নামবো, শাহবাগ থেকে শুরু করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। জুলাইয়ের ঘোষণাপত্র আদায় না করা পর্যন্ত আমরা 1 ইঞ্চি বাংলাদেশের জমিন কাউকে ছাড়বো না। এবং আমরা আবার আপনাদেরকে ডাকবো, আপনারা নিজ গরজে, নিজ উদ্যোগে নিজের জুলাই বাঁচাতে আসবেন, নিজের দেশ বাঁচাতে আসবেন। কোনো ব্যানারের দরকার নাই, কোনো ব্যক্তির দরকার নাই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।